ভাই লাস্ট আরেকবার আমি লাইভ শুরু করছি, যদি সেম প্রবলেমটা আবার হয় তাহলে ভাই আমি আর ক্লাস নেওয়া সম্ভব না। ঠিক আছে, লাস্ট আরেকবার হচ্ছে আমি মানে লাস্ট একটা ট্রাই করার জন্য আরেকবার ইয়া করলাম, দুঃখিত। আলহামদুলিল্লাহ। ওকে, লাস্ট একটা ট্রাই করার জন্য আরেকবার হচ্ছে আমি লাইভটা শুরু করলাম, আগের লাইভটা কেটে দিয়ে। সো যদি এইবার প্রবলেম হয় তাহলে আর আমার কিছু করার নাই ভাই, তাহলে আর ক্লাস নিব না। কপি লিঙ্ক, তাহলে বুঝতে হবে কপালই খারাপ। ওকে দাঁড়ান, শেয়ারটা দিয়ে নিই আগে, যেসব জায়গায় শেয়ার দিয়েছিলাম। রিপোস্ট, ডিলিট। ওকে, এটাও ডিলিট। ওকে, আমাকে একটু জানান সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু জানান তো সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সাউন্ড এবং ভিডিও? এবার একটু জানান তো ভাই, ফর দ্য লাস্ট টাইম আমাকে একটু জানান যে সাউন্ড এবং ভিডিও সবকিছু কি ক্লিয়ার আছে কিনা। ফর দ্য লাস্ট টাইম আমাকে একটু জানান যে সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে কন্টিনিউ করবো ক্লাস, আদারওয়াইজ ক্লাস আজকের মধ্যে এখানে ইতি, ক্লাসে নিব না আর আজকে। ওকে ভাইয়া, জি ভাইয়া ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওকে ভাইয়া, ঠিক আছে, গুড, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে কারক, কারক জিনিসটা কি আমরা একটু দেখি, আসেন। গতকাল থেকে কারকের ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, গতকাল থেকে কারকের প্রবলেম, 2বার 3বার করে লাইভ কেটে দিলাম। আচ্ছা ওকে, তাহলে কারক জিনিসটা কি? কারক হচ্ছে, প্রথমে আমাদের একটু বুঝতে হবে যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে কারক। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে কি বলেন? সম্পর্কটা হচ্ছে কারক। কনসেপ্টটা কি ক্লিয়ার? বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে কি? সেই সম্পর্কটা হচ্ছে কারক। এখন এই যে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। এখন আমরা এই কারক সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখেন, আমি একটু আগে বলেছি যে আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলি। এখন এই যে বললাম আমি ক্রিকেট খেলি, এখানে খেলিটা হচ্ছে কি বলেন? খেলিটা হচ্ছে ক্রিয়া। এখন আমি, এটা নিচে দাগ দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে এটাকে নামপদ হিসেবে আমরা কনসিডার করব। আর ক্রিকেটের নিচে যদি দাগ দেওয়া থাকে তাহলে ক্রিকেটকে নামপদ হিসেবে আমরা কনসিডার করব। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আমি নিচে দাগ দেওয়া থাকে তার মানে আমি পদের সাথে খেলি পদের অর্থাৎ ক্রিয়াপদের যে সম্পর্কটা আছে, সম্পর্কটা হচ্ছে কারক, অর্থাৎ এটা তখন হবে কর্তৃকারক। আর যদি ক্রিকেটের নিচে দাগ দেওয়া থাকে তাহলে ক্রিকেটের সাথে খেলি পদের যে সম্পর্ক সেটা হচ্ছে কর্মকারক, বাট তখন সেই কারকটা মানে নির্ণয় করতে হবে। মোট কথা হচ্ছে, এটা ডিপেন্ড করে যে আপনি কোনটা কারক নির্ণয় করবেন, সেটা নিচে দাগ দেওয়া থাকবে। আমার কথা বুঝতে পারছেন? ওকে, সেটা নিচে দাগ দেওয়া থাকবে, আশা করি বুঝতে পারছেন জিনিসটা। তাহলে এখন যেটা বলতেছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনেন। ব্যাপারটা হচ্ছে, আমি ক্রিকেট খেলি, এখানে কিন্তু এই যে কোন পদের নিচে দাগ দেওয়া আছে সেটার উপর বেস করে এটা কারক নির্ণয় করতেছেন। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে কারক নির্ণয় করতে গেলে সবার আগে আপনাকে যেটা মাথা রাখতে হবে সেটা হচ্ছে ক্ষতিকারক জিনিসটা কি। হ্যাঁ, এই ক্ষতিকারকটা কিন্তু আপনাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। তো ক্ষতিকারক সম্পর্কে আগে একটু আপনাকে আইডিয়া নিতে হবে যে ভাইয়া কারক তো বুঝলাম, কিন্তু ক্ষতিকারক এটা কি জিনিস। ওকে, তো আমি একটু আগে ক্ষতিকারক জিনিসটা কি সেটা নিয়ে একটু বলি। ব্যাপারটা হচ্ছে, ধরেন আপনাকে একটা বাক্য বললাম এরকম যে আমি বললাম এরকম যে রাহাতের বন্ধু তপু, বললাম এরকম যে রাহাতের বন্ধু তপু, রাহাতের বন্ধু তপু, তপু ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। রাহাতের বন্ধু তপু ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। এই যে একটা বাক্য বললাম, রাহাতের বন্ধু তপু ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। এখন এখানে রাহাতের কোন কারক যদি বলে প্রশ্নে যে রাহাতের বন্ধু তপু ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, রাহাতের বন্ধু তপু ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, এখানে রাহাতের কোন কারক যদি প্রশ্ন করা হয়, তো এই ক্ষেত্রে রাহাতেরটা হচ্ছে ক্ষতিকারক। কেন ক্ষতিকারক?
রাহাতের হচ্ছে ক্ষতিকারক। কেন ক্ষতিকারক? কারণ দেখেন রাহাতের বন্ধু তপু ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, তার মানে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে অ্যাকচুয়ালি কে? ভাষা আন্দোলনে কি তপু শহীদ হয়েছে না রাহাত শহীদ হয়েছে? উত্তর হচ্ছে তপু শহীদ হয়েছে। তাহলে এই বাক্যের ক্রিয়া হচ্ছে শহীদ হয়েছে। তাহলে শহীদ হওয়া ক্রিয়ার সাথে কি রাহাতের কোনো সম্পর্ক আছে? উত্তর হচ্ছে না। শহীদ হওয়া ক্রিয়ার সাথে সম্পর্ক আছে তপুর। আমার কথা কি বুঝতে পারছেন? সো এই বাক্যের রাহাতের নিচে দাগ দেওয়া, রাহাত কোন কারক জানতে চাইছে, অ্যাকচুয়ালি রাহাত কোনো কারক না, রাহাত একজন ক্ষতিকারক। রাহাত হচ্ছে কি একজন ক্ষতিকারক। আমি কি বুঝতে পারছি? ওকে, সো এইরকম যে প্রশ্নগুলো আসবে, যে পদের নিচে, যে বাক্যের মধ্যে একটা পদের নিচে দাগ দেওয়া থাকবে কিন্তু এটা কোনো কারক হবে না, সেটাই হচ্ছে কি ক্ষতিকারক। এরকম অসংখ্য উদাহরণ আছে। চলেন আমরা আগে কয়েকটা ক্ষতিকারকের উদাহরণ দেখে নিই, তারপর আমরা বুঝবো ক্ষতিকারক জিনিসটা কি। দেখেন, আমি যদি বলি সুন্দরবনের বাঘ অনেক হিংস্র, যদি বলি সুন্দরবনের বাঘ অনেক হিংস্র, অনেক হিংস্র, এই যে একটা বাক্য বললাম সুন্দরবনের বাঘ অনেক হিংস্র, যদি প্রশ্ন করা হয় সুন্দরবনের কোন কারক, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার দিবে এটা অধিকরণ কারক। কেন দিবে? ওই যে ছোটবেলায় শিখছে যে কোথায় কাকে, মানে স্থান বুঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক হয়। বাট দ্য ফ্যাক্ট ইজ স্থান বুঝালে সবসময় অধিকরণ কারক হয়, এই কনসেপ্টটা 100% ভুল। স্থান বুঝালে সেটা কর্তাও হতে পারে, অধিকরণ হতে পারে, অপাদান হতে পারে, কর্মও হতে পারে। যেমন দেখেন, আমি যদি বলি আমি ঢাকা যাচ্ছি, এখানে ঢাকা অধিকরণ। যদি বলি আমি ঢাকা থেকে আসলাম, এই জায়গায় ঢাকা অপাদান। যদি বলি যে ঢাকা অনেক দূর, এই জায়গায় ঢাকা কি, মানে ঢাকা বাংলাদেশের রাজধানী, এই জায়গায় ঢাকা কি, এটা এই জায়গা হচ্ছে কর্তা। আর যদি বলি আমি কখনো ঢাকা দেখি নাই, এই জায়গায় ঢাকা কর্ম। আমি কি বুঝতে পারছি? তাহলে ব্যাপারটা হচ্ছে মানে এক এক জায়গায় এক এক কারক, মানে এক এক বাক্যে কারকটা এক এক পদ এক এক কারক হচ্ছে। তো এই জন্য সবসময় স্থান বুঝালে অধিকরণ কারক হবে, এটা গণহারে আমরা শিখে থাকি। বাট এই জিনিসগুলো আসলে ভুল, এই জিনিসগুলো আসলে পারফেক্ট না। কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো আসলে পারফেক্ট না। ওকে ভাইয়া, আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হয় নাই। প্রাইভেট গ্রুপে দেওয়া হয় নাই? ওয়েট, এক মিনিট, একটু লাইনে থাকেন। শেয়ার, কপি লিঙ্ক, জব 22 ব্যাচ। ও হ্যাঁ, আসলে তো দিই নেই। ওয়েট, পেস্ট। ওকে, জব 22 ব্যাচ। ওকে, পোস্ট ডান, কমেন্ট মেনশন করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। জব 22 ব্যাচে দিয়ে দিয়েছি। আর জব ওকে, ওকে ফাইন, দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন দেখেন তাহলে সুন্দরবনের বাঘ অনেক হিংস্র, এখানে সুন্দরবন কোনো কারক না, কারণ এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে হিংস্র হয়, যেটা উজ্জ আছে, এটা হচ্ছে ক্রিয়া। এখন একটু চিন্তা করেন এই বাক্যের ক্রিয়ার সাথে সুন্দরবনের সম্পর্কটা কি। বলেন, সুন্দরবন কি হিংস্র হয় নাকি সুন্দরবনের বাঘ হিংস্র হয়? হিংস্র কে হয়? উত্তর হচ্ছে সুন্দরবনের বাঘ হিংস্র হয়, সুন্দরবন তো আর হিংস্র হয় না। বলেন, সুন্দরবন কি হিংস্র হয়? সুন্দরবন তো আর হিংস্র হয় না। কথা বুঝেন নাই? সেই কারণে সুন্দরবন কোন কারক? সুন্দরবন হচ্ছে ক্ষতিকারক। এখন ব্যাপারটা হচ্ছে ক্ষতিকারক আমরা তো এটা অ্যাকচুয়ালি বলতেছি, বাট অ্যাকচুয়ালি তো এটা ক্ষতিকারক না, এটা তো একটা নাম আছে। নামটা কি? নামটা হচ্ছে সম্বন্ধ পদ। নামটা হচ্ছে কি? নামটা হচ্ছে সম্বন্ধ পদ, অর্থাৎ যেটা নিচে দাগ দেওয়া থাকবে কিন্তু এটা কোনো কারক হবে না, সেটা হচ্ছে কি বলেন? সেটা হচ্ছে সম্বন্ধ পদ। যেটার নিচে দাগ দেওয়া থাকবে কিন্তু এটা কোনো কারক হবে না, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সম্বন্ধ পদ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা, ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যে সুন্দরবনের বাঘ অনেক হিংস্র হয়, এখানে সুন্দরবন কোন কারক? সুন্দরবন হচ্ছে ক্ষতিকারক, এটা হচ্ছে সম্বন্ধ পদ অ্যাকচুয়ালি। আচ্ছা, এইবার আসেন, এইবার হচ্ছে তাহলে ক্ষতিকারক জিনিসটাকে, এই যে রাহাতের বন্ধু তপু, এখানে কিন্তু রাহাত কি ক্ষতিকারক। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যে বাক্যের নিচে, যে বাক্যের মধ্যে ওই পদের কোনো সম্পর্ক নাই ক্রিয়ার সাথে সরাসরি, সেটাকে আমরা বলবো সম্বন্ধ পদ। তাহলে সম্বন্ধ পদ জিনিসটাকে আমরা বুঝে গেছি। লাস্ট একটা উদাহরণ আমি দেখাই। ধরেন এরকম বললাম যে আকাশের ওই গোলাকার চাঁদ দেখলেই, যদি বলি এরকম যে আকাশের ওই গোলাকার চাঁদ দেখলেই, আকাশের ওই গোলাকার চাঁদ দেখলেই আমার নয়ন জুড়ায়।
দেখলেই আমার নয়ন জুড়ায়। তাহলে আকাশের ওই গোলাকার চাঁদ দেখলে আমার নয়ন জুড়ায়। একটু চিন্তা করেন তো, আমার নয়ন জুড়ায় কি দেখলে? আমার নয়ন জুড়ায় কি আকাশ দেখলে না আকাশের চাঁদ দেখলে? কোনটা দেখলে? আকাশের চাঁদ দেখলে। কিন্তু আন্ডারলাইনটা করা আছে আকাশের নিচে। যদি বলা হয় যে আকাশের ওই গোলাকার চাঁদ দেখলে আমার নয়ন জুড়ায়, এখানে আকাশ কোন কারক? আপনি চিন্তা করেন, আমার নয়ন জুড়ানোর সাথে কি আকাশের সম্পর্ক আছে? আকাশ দেখলে কি আমার নয়ন জুড়ায়, নাকি চোখ মানে চাঁদ দেখলে আমার নয়ন জুড়ায়? উত্তর হচ্ছে চাঁদ দেখলে আমার নয়ন জুড়ায়। তাহলে আকাশের সাথে আমার নয়ন জোড়ানোর কোনো সম্পর্ক নাই। সুতরাং আকাশ কি? আকাশ হচ্ছে সম্বন্ধ পদ। আশা করি জিনিসটা বুঝিতে পারছি। তবে সিমিলার এটার সাথে অনেকটা মিল আছে এরকম আরেকটা পদ আছে, এটার নাম হচ্ছে সম্বোধন পদ। এখন আসেন সম্বোধন পদ ওই জিনিসটা কি ওইটা একটু বুঝাই দিই। সম্বন্ধ পদ এটা তো বুঝছেন, সম্বোধন পদ ওইটা কি ওইটা একটু বুঝাই দিই। সম্বোধন পদ এটার ব্যাপারটা হচ্ছে যেটা বলে কাউকে ডাকা হবে সেটা হচ্ছে কি সম্বোধন পদ। যেটা বলে কাউকে ডাকা হবে, ঠিক আছে, ডাকা হবে, যেটা বলে কাউকে কি হবে বলেন, ডাকা হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সম্বোধন পদ। যেমন যেমন মনে করেন আমি যদি বলি ওহে মাঝি আমারে করো পার, এই যে ওহে মাঝি বলে আপনি কি করলেন, ডাকলেন না, যে ওহে মাঝি, তারপর হচ্ছে কি আমারে করো পার। তাহলে এই যে ওহে মাঝি এটা হচ্ছে কি সম্বোধন পদ, আমারে করো পার, আমারে করো পার, কথা বুঝতে পারছেন? এই যে ওহে মাঝি বলে ডাক দিলেন এটা হচ্ছে কি সম্বোধন পদ। যেমন ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, এই যে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে, আজ তোরা যাসনে ঘরের বাহিরে, যাসনে ঘরের বাহিরে, যাসনে ঘরের বাহিরে, কার উক্তিটা? রবীন্দ্রনাথ ঠাকুরের। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। তাহলে এই যে ওগো, এই ওগোটা দ্বারা কি করেছেন তিনি? ডাক দিয়েছেন, সম্বোধন করেছেন। এরকম অনেক কিছু হতে পারে। আমি যদি বলি রহিম এদিকে আয়, এই যে রহিম, এটা কি সম্বোধন পদ। বুঝতে পারছেন জিনিসটা? অর্থাৎ যেটা বলে কাউকে ডাকা হবে সেটাই হচ্ছে কি বলেন, সেটাই হচ্ছে সম্বোধন পদ। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। ওকে ফাইন, ওকে এই পর্যন্ত আশা করি কি বুঝছেন সবাই? কারো কি কোনো কোশ্চেন আমাকে একটু জানেন? সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানেন। সবাই কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে একটু জানাবেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই শুনতে পাচ্ছেন। ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত বুঝে গেছেন আশা করি। তাহলে কারক জিনিসটা কি এবং কারক শুরু করার আগে আমরা কারকের সম্পর্কে বিস্তারিত একটু আইডিয়া নিয়ে নিলাম। ওকে, মানে বেসিকটা নিয়ে আইডিয়া নিয়ে নিলাম যে কারক, কারকের মধ্যে মাঝে মাঝে এমন কিছু পদের নিচে দাগ দেওয়া থাকতে পারে যেটা আসলে কোনো কারক হবে না। এখন আসেন আমরা একটু চলে যাব কারক কত প্রকার সেটার মধ্যে চলে যাব, ঠিক আছে? তো কারক কত প্রকার খেয়াল করেন। কারক যদি প্রশ্ন করা হয় কত প্রকার, তো কারক হচ্ছে 6 প্রকার। 6 প্রকার কি কি আসেন? এক নম্বর হচ্ছে কর্তৃকারক। বলেন এক নম্বর কি? এক নম্বর হচ্ছে কর্তৃকারক। দুই নম্বর হচ্ছে কর্মকারক। দুই নম্বর হচ্ছে কর্মকারক। এক নম্বর কর্তৃকারক, 2 নম্বর কর্মকারক, 3 নম্বর হচ্ছে করণকারক। 3 নম্বর কি বলেন? 3 নম্বর হচ্ছে করণকারক। 4 নম্বর হচ্ছে সম্প্রদান কারক। 4 নম্বর হচ্ছে সম্প্রদান কারক, সম্প্রদান কারক। 5 নম্বর হচ্ছে অপাদান কারক। 5 নম্বর হচ্ছে অপাদান কারক। এন্ড 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। 5 নম্বর অপাদান কারক এন্ড 6 নম্বর হচ্ছে কি? 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল 6টা পয়েন্ট আছে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এই হচ্ছে টোটাল 6টা পয়েন্ট আছে। এই 6টা পয়েন্ট হচ্ছে কারকের মধ্যে আছে। এখন এখানে একটা ব্যাপার আছে, এখন এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, যেহেতু ক্লাসটা আমাদের একটা গ্রুপেই হচ্ছে, অর্থাৎ মানে অ্যাকচুয়ালি 3টা গ্রুপে আমি লিঙ্ক দিয়েছি। সাহস বাংলা গ্রুপে আমি দিয়েছি মেইন ক্লাস, আর এই সাহস বাংলা গ্রুপের ক্লাসটাই হচ্ছে আমার জব 22 ব্যাচেও হচ্ছে, আবার হচ্ছে অ্যাডমিশন যে ব্যাচটা আছে সেখানেও দেওয়া আছে। তো এই কারণে আমি সব, যেহেতু মোবাইল একটা, অন্যান্য দিন তো মোবাইল 2টা থাকে, 2 গ্রুপের ক্লাস আমি 2 জায়গায় দেখি। এখন যেহেতু মোবাইল দিয়ে ক্লাস নিচ্ছি, দ্যাট ইজ ওয়াই ক্লাসটা আমি একটা মোবাইলে যেহেতু দেখছি। সো সাহস বাংলা গ্রুপেই এখানে হচ্ছে আমি মানে কমেন্টগুলো দেখতেছি। আপনাদের যত কমেন্ট আছে এইখানে করেন, এই গ্রুপে সরাসরি করেন, আমি সরাসরি কমেন্টগুলো দেখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন, এইবার আসেন দেখেন ব্যাপারটা কি।
অধিকরণ কারক এই পর্যন্ত আমরা বুঝলাম। তাহলে কর্তৃ, কর্ম, করণ, সম্পাদন, অপাদান, অধিকরণ এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। এখন এখানে একটা প্যাচ লাগাইছে, কে জানেন? প্যাচ লাগাইছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর এই মুরব্বী মানুষ বলছে যে সম্প্রদান কারকের কোন অস্তিত্ব তিনি বিশ্বাস করতেন না। তার মতে সম্প্রদান কারকের কাজ নাকি কর্মকারক দিয়ে হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো উনি আসলে মানে শুধুমাত্র যে কারকের মধ্যেই প্যাচ লাগাইছে উনি তা না, উনি সব জায়গায় আসলে হাত ঢুকাইছে। সরি, সব জায়গায় হাত ঢুকায় নেই, মানে ব্যাপারটা হচ্ছে মানে বাংলা ব্যাকরণের বিশিষ্ট বিভিন্ন যে অধ্যায়, সেই অধ্যায়গুলোর মধ্যে বিভিন্ন জায়গায় উনি হাত ঢুকাইছে, মানে ঝামেলা করছে আর কি। ঝামেলাটাকে বাম হাত ঢুকাইছে আর কি, সহজ কথা। তো ঝামেলাটা করছে কি, ঝামেলাটা হচ্ছে মনে করেন যে এই যে উনি কারকের মধ্যে বলছে যে সম্প্রদান কারকের অস্তিত্ব উনি বিশ্বাস করতেন না। তারপর হচ্ছে সমাসের মধ্যে বলছে উনি যে আমি দ্বিগু সমাসের অস্তিত্ব বিশ্বাস করি না, আমি কর্মধারা সমাসের অস্তিত্ব বিশ্বাস করি না। এখন যদি জিজ্ঞেস করি কেন করেন না, ভাল লাগে না, হামারা মার্জি হাম নেই করেঙ্গে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে উনি বিশ্বাস করেন না। এখন বাইসে থাকলে জিজ্ঞেস করা যেত যে আপনি কেন করেন না, যেহেতু মরে গেছে এটা আসলে বলে লাভ নাই। মুরব্বী মানুষ বলছে, আমরা মেনে নেই, ওকে ফাইন। এখন দেখেন তাহলে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদন, অপাদান, অধিকরণ, এই 6টা পয়েন্ট আছে। এখন কোন কারকটা কিভাবে শর্টকাট ওয়েতে শেখা যায়? স্কুল কলেজ কোচিং গুলোতে আমাদেরকে কারক শেখানো হয়, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কর্মকারক, কে বা কারা দিয়ে কোশ্চেন করলে কর্তৃকারক। 100% রাইট না রং? 100% রাইটও বলা যাবে না, রংও বলা যাবে না। মানে ব্যাপারটা হচ্ছে এটা রং না, আবার 100% রাইটও না। এটা রং না যে পদ্ধতিটা শেখানো হয়, বাট 100% রাইটও না। অর্থাৎ আপনি যে লেভেলে আছেন এখন, এই লেভেলের জন্য এই পদ্ধতি কার্যকর হবে না। তবে ক্লাস 9-10 বাচ্চাদের জন্য এই লেভেল ঠিক আছে। ক্লাস 9-10 বাচ্চাকে কারক শেখানো হয়, কে বা কারা যে কোশ্চেন করলে কর্তৃকারক, এবং তার প্রশ্নও এরকম ভাবে আসে, সূর্য পূর্ব দিকে ওঠে, বাবা বাড়ি আছেন, আমি স্কুলে যাই, রহিম ফুটবল খেলে, সকালে সকালে সূর্য ওঠে, এইরকম প্রশ্নই আসে। তার বাক্যে কখনো এই ধরনের কোশ্চেন আসবে না, আজিকে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, এখানে প্রাণ কোন কারক, এইরকম প্যাসের কোশ্চেন তার আসবে না যে আপনি কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে উত্তর পাইয়া যাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? সো ব্যাপারটা হচ্ছে ক্লাস 9-10 ব্যাকরণ বইতে যেটা শেখানো হয় সেটা যে ভুল, ব্যাপারটা তা না, সেটা ঠিক আছে, বাট ওইটা ক্লাস 9-10 বাচ্চার জন্য ঠিক আছে, বা প্রাথমিক স্টেজে যারা আছে তাদের জন্য ঠিক আছে। আপনি যে লেভেলে আছেন আপনার লেভেলের জন্য ঠিক নাই। আপনি যদি হায়ার লেভেলের স্টাডি করে থাকেন, অর্থাৎ ইন্টারের পরে বা ইন্টার বা ভার্সিটি লেভেল বা অ্যাডমিশন লেভেলের, সরি জব লেভেলের যদি পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পড়তে হবে একটু ডিটেলস, কারণ আপনার প্রশ্নটা একটু ডিটেলস আসে। কথা বুঝতে পারছেন? আপনার মাঝে মাঝে পরীক্ষায় এমন এমন কারকের বাক্য আসে, ওই কারকের বাক্যের অর্থই মাঝে মাঝে বোঝা যায় না। একবার পরীক্ষা আসছিল না জবের সেক্টরে, ওই যে কিছুদিন আগে, তাম্বুল রাতুল হইল অধর পরশে। এখন আপনি যদি এই বাক্যের অর্থই না বুঝেন যে তাম্বুল কি জিনিস, রাতুল কি জিনিস, অধর কি জিনিস, তাহলে আপনি বুঝবেন কেমনে যে এখানে তাম্বুল রাতুল হইল অধর পরশে, অধর কোন কারক, অধর কোন কারক প্রশ্ন আসছে। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য ওই স্কুল কলেজ সিস্টেমের যে কে বা কারা সিস্টেম, ওইটা আমরা শিখবো না, আমরা এখানে একটু আপডেট শিখবো। কথা বুঝতে পারছেন? আমরা এখানে এবার আসেন, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে একটু ইউনিক সিস্টেম শিখবো। ইউনিক সিস্টেমটা কি, আসেন ইউনিক সিস্টেমটা হচ্ছে, দেখেন কর্তৃকারক আমরা প্রথমেই শিখবো কর্তৃকারক, এবং কর্তৃকারকটা আমরা প্রথমে একটু দেখবো যে নর্মাল স্টাইলটা কি। কর্তৃকারকের নর্মাল স্টাইলটা হচ্ছে ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কে বা কারা দিয়ে, ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক, ঠিক আছে? ক্রিয়াকে যদি কে বা কারা দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। কনসেপ্টটা কি ক্লিয়ার? কিন্তু আমরা তো এই সিস্টেম শিখবো না, আমরা শিখবো কোন সিস্টেম? আসেন আমরা শিখবো হচ্ছে বাক্যের ক্রিয়া সম্পাদনকারী, বাক্যের ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুই কর্তা। বাক্যের ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুই কর্তা। ব্যক্তি বা বস্তুই কি? ব্যক্তি বা বস্তুই কর্তা। বাক্যের ক্রিয়া সম্পাদনকারী ব্যক্তি বা বস্তুই কর্তা। কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন প্যাচটা লাগে কোথায় জানেন? প্যাচটা লাগে আপনাদের এইখানে, এই যে বস্তু। বস্তুকে আপনারা কখনো কর্ম হিসেবে মানে কর্তা হিসেবে চিন্তা করতে পারেন না, বাট প্রবলেমটা এই জায়গায়। বস্তু অনেক সময় কর্তা হতে পারে। যেমন দেখেন, যেমন আমি যদি বলি আকাশ থেকে বৃষ্টি পড়ে, এই যে চিন্তা করেন আকাশ থেকে বৃষ্টি পড়ে, বললাম আমি আকাশ থেকে বৃষ্টি পড়ে। এখন একটু চিন্তা করেন তো ভাই, আকাশ থেকে বৃষ্টি পড়ে, আপনি যদি কে কাকের সিস্টেমে যান তাহলে আপনার প্রশ্ন করতে হবে কি আকাশ থেকে কে পড়ে না কি পড়ে?
কে কারের সিস্টেমে যদি যান তাহলে আপনাকে বলতে হবে আকাশ থেকে কি পড়ে, অ্যান্ড কি দিয়ে কোশ্চেন করলে সেটা হওয়ার কথা ছিল কর্মকারক। বাট বৃষ্টি কি কর্মকারক? নো, 100% এটা কর্তৃকারক। কারণ আকাশ থেকে বৃষ্টি পড়ে, তার মানে কি বৃষ্টি, এই পড়ার কাজটা কে করতেছে? বৃষ্টি নিজেই করতেছে। বৃষ্টিকে তো আর আপনি ফেলেন নাই, বৃষ্টি নিজেই পড়তেছে। 100% কি হবে বলেন? 100% এটা হচ্ছে কর্তৃকারক হবে। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি কে কারা সিস্টেমে যান তাহলে কিন্তু মিলাইতে পারবেন না এটা। আমার কথা কি বুঝতে পারছেন? সেই জন্য আপনি কি করবেন? আপনি অবশ্যই এই সিস্টেম পড়বেন। কনসেপ্ট ক্লিয়ার? জল পড়ে পাতা নড়ে, হ্যাঁ এখানে জল কর্তৃকারক। ভেরি গুড। ওকে, আচ্ছা জয়ী বলছে ভাগ্যিস 9-10 পড়া কারক ভুলে গেছি। ওকে, যাক 9-10 পড়া কারক ভুলে গেলে সমস্যা নাই। এখন আমি যেটা বুঝাইছি সেটা বুঝছেন কিনা সেটা হচ্ছে কথা। আমি যেটা বুঝিয়েছি সেটা কি বুঝছেন কিনা এটা হচ্ছে কথা। এটা কি বুঝছেন? আমি যেটা বুঝাইছি এটা কি বুঝছেন? পুরোপুরি কারকটা কি ক্লিয়ার? আমাকে একটু জানান। পুরোপুরি কারকটা কি, মানে এতক্ষণ যেটা বুঝাইলাম আমি আরো কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে। দেখেন আমি আরো কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যদি বলি স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল, খুব ভালো করে খেয়াল করেন। যদি বলি স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল, স্রোতে নৌকাটি উল্টাইয়া, স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল, তাহলে এই যে বললাম স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল, খেয়াল করেন স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল, এখানে স্রোতে এটা কোন কারক? একটু চিন্তা করেন, স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল, এখানে স্রোতে কোন কারক? স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল, এখানে স্রোতে কোন কারক? স্রোতে নৌকাটি উল্টাইয়া দিল, এখানে স্রোতে কোন কারক? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। নৌকা উল্টাইয়া দিল, তাহলে এই বাক্যের ক্রিয়া কি? নৌকা উল্টাইয়া দিল। এখন উল্টাইয়া দেওয়ার কাজটা কে করছে বলেন? উল্টাইয়া দিলে এটা হচ্ছে ক্রিয়া। এই উল্টাইয়া দেওয়ার কাজটা কে করছে? স্রোত করছে না নৌকা করছে? উত্তর হচ্ছে স্রোত করছে। তাহলে স্রোত কি এই বাক্যে? স্রোত হচ্ছে এই বাক্যে কর্তা। স্রোত এই বাক্যে কি? কর্তা। কিন্তু ভালো করে খেয়াল করেন, যদি বাক্যটা এরকম থাকতো যে স্রোতে, বাক্যটা যদি এরকম থাকতো যে স্রোতে নৌকাটি, যদি বাক্যটা এরকম থাকতো যে স্রোতে নৌকাটি উল্টাইয়া, স্রোতে নৌকাটি উল্টাইয়া গেল, স্রোতে নৌকাটি উল্টাইয়া গেল, উল্টাইয়া দিল না দিয়ে কি বলছে? উল্টাইয়া গেল। এইবার আপনি চিন্তা করেন তো, স্রোতে নৌকাটি উল্টাইয়া গেল, এই বাক্যের ক্রিয়া কিন্তু উল্টাইয়া দিল না, উল্টাইয়া গেল। এখন উল্টাইয়া যাওয়ার কাজটা কি করছে? স্রোত? না, উল্টায় যাওয়ার কাজটা স্রোত করে নাই, উল্টায় যাওয়ার কাজটা করছে নৌকা, আর স্রোতের মাধ্যমে উল্টাইছে। তার মানে এইখানে নৌকা হচ্ছে কর্তৃকারক, এই বাক্যে নৌকা হচ্ছে কর্তৃকারক, আর স্রোত হচ্ছে কি? স্রোত হচ্ছে করণ। কেন? কারণ স্রোতের মাধ্যমে উল্টাইছে। অর্থাৎ শুনেন, বাক্যের এভরিথিং, মানে এটা কোন কারক হবে? বাক্যের যে কোনো পদ এটা কোন কারক হবে? এটা ডিপেন্ড করে বাক্যের ক্রিয়ার উপরে। মনে রাখবেন, ক্রিয়া চেঞ্জ কারক চেঞ্জ, ক্রিয়া চেঞ্জ কারক চেঞ্জ। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবকিছু ক্রিয়ার উপরে ডিপেন্ড করে। কথা বুঝতে পারছেন? আফরোজা সুলতানা বলছে ভাইয়া একই বাক্যে কি কর্তৃ এবং কর্মকারক থাকতে পারে? ওরে ভাই, একই বাক্যে কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ সবগুলো থাকতে পারে, কোনো সমস্যা নাই। আমার এই পয়েন্টটা বুঝছেন কিনা এটা বলেন। স্রোতে নৌকাটি উল্টায় দিল, এখানে স্রোত কর্তৃকারক আর নৌকা কর্ম, আর স্রোতে নৌকাটি উল্টায় গেল, এখানে স্রোত হচ্ছে নৌকা হচ্ছে কর্তৃকারক, কারণ উল্টায় যাওয়ার কাজটা নৌকা করছে, আর স্রোত হচ্ছে করণকারক। এটা কি সবাই বুঝছেন? ভাইয়া প্রথম বাক্যে নৌকা কোন কারক হবে ভাইয়া? ওকে, প্রথম বাক্যে নৌকা হচ্ছে কর্মকারক, প্রথম বাক্যে নৌকা হচ্ছে কর্মকারক, প্রথম বাক্যে নৌকা হচ্ছে কর্মকারক। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন জিনিসটা? বুঝছেন? দেখেন ইতিমধ্যে আমাদের পদের ক্লাস হয়েছে, আপনারা পদের ক্লাস করেছেন, পদের ক্লাসের উপর সলভ ক্লাসও নিয়েছি, সলভ ক্লাসও করেছেন, মানে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন আপনারা তো ক্লাস করেছেন। এবং পদের ক্লাসের পরে আজকে আমরা পড়তেছি কারক। কারকের ক্লাস আমরা যখন শেষ করব, কারকের ক্লাস শেষ করার পরে আমরা ধরবো হচ্ছে সমাস। কথা বুঝতে পারছেন? কারণ পদ আর কারকে যদি না পড়ে আপনারা সমাস পড়তে পারবেন না, কারণ সমাসের মধ্যে তৎপুরুষ সমাস কিন্তু কারকের সাথে রিলেটেড। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। স্যার একটা বাক্যে কি দুইটা কর্তৃকারক থাকতে পারে? আরে দুইটা কেন, 40টা কর্তৃকারক থাকতে পারে। আমি যদি বলি রহিম, করিম, আব্দুল কুদ্দুস, জব্বার ফুটবল, জব্বার আশিক, ঠিক আছে, নাজিম, শাহরিয়ার, সবাই একসাথে ফুটবল খেলে, তাহলে বাক্যের সবগুলো কি কর্তা না? কথা বুঝতে পারছেন? দুইটা কেন, 40টাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন, এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আসেন, এখন আমি আপনাকে
প্রিভিয়াস ইয়ার্স পরীক্ষায় আসা কিছু কোশ্চেন একটু দেই যেগুলো নিয়ে স্টুডেন্টদের প্যাচ লাগে। ওকে, একবার পরীক্ষা আসছিল যে কাননে কুসুমকলি সকলি ফুটিল, কাননে কুসুমকলি সকলি ফুটিল, কাননে কুসুমকলি, কাননে কুসুমকলি সকলি ফুটিল, কুসুমকলি সকলি ফুটিল। একটু চিন্তা করেন তো ভাই, কাননে কুসুমকলি সকলি ফুটিল, এখানে কুসুমকলি কোন কারক? একটু চিন্তা করেন। কাননে কুসুমকলি সকলি ফুটিল, কুসুমকলি কোন কারক? কুসুমকলি মানে কি? ফুল। সহজ কথা, কাননে মানে বাগানে, কুসুমকলি মানে ফুল, আর ফুটিল মানে তো ফুটছে, তার মানে বাগানে ফুল ফুটছে। এখন আপনি চিন্তা করেন বাগানে ফুল ফুটছে, তাহলে বাক্যের ক্রিয়াটা কি? ফুটিল। এখন এই ফুটিল ক্রিয়ার কাজটা করছে কে? ফুল নিজেই তো ফুটছে। আপনি তো আর যাই একটা একটা করে পাপড়ি খুইলা ফুটায় দেন নাই, ফুটায় দিচ্ছেন? ডেফিনেটলি না। আপনি তো আর একটা একটা করে ফুটায় দেন নাই। সো তার মানে কি? তার মানে কাননে কুসুমকলি সকলি ফুটিল, এখানে কুসুমকলি হচ্ছে কর্তৃকারক। কুসুমকলি কোন কারক? কর্তৃকারক, কারণ ও নিজেই ফুটছে। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি মানে এই কোশ্চেনের উত্তরে অনেকেই উত্তর দিয়েছিল কর্মকারক। কেন কর্ম দিয়েছিল? ওই যে আগের সিস্টেম, কে বা কারা দিয়ে কোশ্চেন করলে কর্তৃকারক হবে। আর এটা তো কে বা কারা দিয়ে কোশ্চেন করা যায় না, কারণ ফুল। এটাকে তো আপনি কে ফুটছে বলতে পারবেন না, আপনাকে বলতে হবে কি ফুটছে। সো কি দিয়ে কোশ্চেন করছেন? লজিক্যালি তো কর্ম হওয়ার কথা, মানে ওই যে ছোটবেলার যে সিস্টেম পড়ছে সেই সিস্টেম অনুযায়ী তো কর্ম হওয়ার কথা। এই জন্য বলছি ছোটবেলার যে সিস্টেম পড়ছেন সেই সিস্টেমটা বর্তমানে এখন কাজে লাগবে না। কথা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন, আশা করি ক্লিয়ার। পুরোপুরি কি ক্লিয়ার? একটু জানাবেন। আচ্ছা, এরকম আরেকটা উদাহরণ দেখাই। যেমন দেখেন, আমি যদি বলি যে আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে, যদি বলি এরকম যে আগামীকাল, আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে, আগামীকাল বিদ্যালয়, আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে। এই যে আমি বললাম আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে, একটু চিন্তা করেন তো এখানে বিদ্যালয় কোন কারক? আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে, বিদ্যালয় কোন কারক? একটু চিন্তা করেন। আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে। এখন মোস্ট অফ দ্য স্টুডেন্টের উত্তর দিবে কি জানেন? অধিকরণ কারক। কেন? স্থান বুঝাইছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, একটু চিন্তা করেন এই বাক্যের ক্রিয়াটা কি? বন্ধ থাকবে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রিয়া। এখন এই বন্ধ থাকার কাজটা কে করবে? বিদ্যালয় নিজেই করবে না। সো বিদ্যালয় নিজেই যেহেতু বন্ধ থাকবে, সুতরাং এটা কি হবে? বিদ্যালয় 100% কর্তৃকারক, মানে বিদ্যালয় কর্তা। এখন আপনি বলতে পারেন স্যার কি যে বলেন উল্টাপাল্টা, বিদ্যালয় কেমনে নিজে বন্ধ থাকে? বিদ্যালয় কি নিজে বন্ধ থাকতে পারে? বিদ্যালয় তো প্রিন্সিপাল বন্ধ করবে, তাহলে প্রিন্সিপাল সেটা বিদ্যালয় বন্ধ করবে। আপনি যদি এরকম চিন্তা করেন, করতেই পারেন। সেই ক্ষেত্রে আপনাকে বলে রাখা ভালো, ভাই এরকম চিন্তা যদি আপনার মাথায় আসে যে বিদ্যালয় তার নিজে বন্ধ থাকবে না, প্রিন্সিপাল বন্ধ করবে, সেই ক্ষেত্রে আপনাকে আমি এটাও বলে রাখি, বিদ্যালয় প্রিন্সিপাল বন্ধ করে না, বিদ্যালয় বন্ধ করে প্রিন্সিপালের আদেশে বিদ্যালয়ের কর্মচারী। মানে আপনি যদি ওইভাবে চিন্তা করেন তাহলে আমি ওইটাকেও আরো ডিপলি চিন্তা করতে পারি। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য যেটা বুঝতে চাচ্ছি সেটা বুঝেন। সেটা হচ্ছে আগামীকাল বিদ্যালয় বন্ধ থাকবে, আমি বলি নাই আগামীকাল বিদ্যালয় প্রিন্সিপাল বন্ধ করবে। হ্যাঁ, যদি আমি এটা বলতাম যে আগামীকাল প্রিন্সিপাল বিদ্যালয় বন্ধ করবে, ওই বাক্যে প্রিন্সিপাল কর্তৃকারক হইতো, বিদ্যালয় কর্মকারক হইতো। কথা বুঝতে পারছেন? কারণ ওই বাক্যে প্রিন্সিপাল কর্তৃকারক হইতো কেন? কারণ বন্ধ করবে ক্রিয়া, বন্ধ করার কাজটা করবে কি? প্রিন্সিপাল। কিন্তু এই বাক্য তো বন্ধ করবে বলে নাই, বলছে বন্ধ থাকবে। তো বন্ধ থাকার কাজটা তো আর প্রিন্সিপাল করতেছে না, প্রিন্সিপাল তো আর বন্ধ নাই, বন্ধ আছে স্কুল বা কলেজ বা বিদ্যালয়। সো এটা হচ্ছে বিদ্যালয় 100% কর্তৃকারক। আমি আশা করি বুঝতে পারছি। শুনেন ভাই, চিন্তা করে যদি আপনি কারক নির্ণয় করতে যান, মানে মানে অতিরিক্ত চিন্তা করে বাক্যে যেটা দেওয়া আছে তার উপরে মাতব্বরি করে যদি কারক নির্ণয় করতে যান, আপনার কারক নির্ণয় শিওর ভুল হবে। ঠিক আছে? যেমন ওই যে একটা উদাহরণ মাঝে মাঝে আমি আমার ব্যাচে সবসময় দেই। ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে বাবা বাজারে গেছেন, বাবা বাজারে গেছেন, বাবা কোন কারক? বাবা বাজারে গেছেন, বাবা কোন কারক? বাবা মুখ্য কর্তা। এখন আপনি যদি চিন্তা করেন বাবা বাজারে গেছেন, বাবা মুখ্য কর্তা, হয় নাই। কেন? কারণ বাবা তো বাজারে যায় নাই, আম্মা জোর করে আব্বারে বাজারে পাঠাইছে। তাহলে আম্মা হচ্ছে প্রযোজক কর্তা, আব্বা হচ্ছে প্রযোজ্য কর্তা। তার মানে তখন এটা কি হবে? তখন এটা হচ্ছে ওই ইয়া হবে, মানে আব্বা তখন আর মুখ্য কর্তা না, আব্বা তখন প্রযোজ্য কর্তা। ওই রকম চিন্তা আপনারা যদি করেন, ঠিক আছে, তাইলে আলটিমেটলি কারক আপনার জীবনও নির্ণয় করা হবে না। কথা বুঝতে পারছেন? কারক আপনার জীবনও নির্ণয় করা হবে না। যেমন মনে করেন আমি যদি বলি যে ছাদে পানি পড়ে, এখন আপনি যদি চিন্তা করেন ছাদে পানি পড়ে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ছাদে কাপড় শুকাইতে দিছি, সেইখান থেকে ছাদে পানি পড়তেছে। আপনারা কি বাক্যে প্রশ্নের মধ্যে বলছে যে ছাদে কাপড় শুকাইতে দিয়েছেন? হ্যাঁ, প্রশ্নের মধ্যে বলছে। তা আপনি মনে করবেন কেন যে ছাদে কাপড় শুকাইতে দিয়েছেন, সেই কাপড় থেকে পানি পড়ছে? আপনারা এটা ভাবতে বলছে কে? সো অতিরিক্ত ভাবনা ভেবে কারক নির্ণয় করা যাবে না, সহজ কথা। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন, অতিরিক্ত চিন্তা করে কারক নির্ণয় করা যাবে না। ওকে ফাইন, তাহলে আশা করি ক্লিয়ার।
হুম। তানভীর মাহবুব বলছে ভাইয়া তাহলে কাননে এটা কোন কারক? একটু চিন্তা করেন, কাননে কুসুমগুলি সকল ফুটিল, কাননে হচ্ছে অধিকরণ, কাননে মানে বাগানে, এটা হচ্ছে অধিকরণ কারক, এটা অধিকরণ কারক, কথা বুঝতে পারছেন? কাননে মানে বাগানে ফুল ফুটেছে, বাগানে অধিকরণ কারক। আশা করি ক্লিয়ার। এই এবার কি বলেন, বুঝতে পারছেন? এইটুকু কি বুঝতে পারছেন? স্যার সাউন্ড কম, কি বলেন সাউন্ড কম? ওয়েট, আশা করি ক্লিয়ার। কই এবার কি বলেন, বুঝতে পারছেন? এইটুকু কি বুঝতে পারছেন? সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড কম কেন হবে? সাউন্ড বাড়ায় নেন, যার সাউন্ডে প্রবলেম আছে সাউন্ড বাড়ায় নেন। আমার এখান থেকে সাউন্ড কিন্তু মোটামুটি পুরোপুরি দেওয়া আছে সাউন্ড, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে কর্তৃকারক জিনিসটাকে এটা আমরা বুঝে গেছি। এখন এই কর্তৃকারকের আবার একটা ব্যাপার আছে, মানে কর্তৃকারক এটা কত প্রকার। এখন দেখেন কর্তৃকারক কত প্রকার। যদি বলি ক্রিয়ার উপর বৈশিষ্ট্য, মানে ক্রিয়ার বৈশিষ্ট্য অনুযায়ী, ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা হচ্ছে 4 প্রকার। ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী, ক্রিয়া সম্পাদনের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী, ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী, ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা কয় প্রকার বলেন? ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা হচ্ছে 4 প্রকার। কর্তা হচ্ছে কয় প্রকার? কর্তা 4 প্রকার। ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তা 4 প্রকার। 4 প্রকার কি কি? 1 নম্বর হচ্ছে মুখ্য কর্তা। 1 নম্বর কি বলেন? 1 নম্বর হচ্ছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা জিনিসটা কি? মুখ্য কর্তা হচ্ছে যিনি নিজেই নিজের কাজ করেন, যিনি নিজেই নিজের কাজ করেন, যিনি নিজেই নিজের কাজ করেন, নিজেই নিজের কাজ করেন, যিনি নিজেই নিজের কাজ করেন তিনি হচ্ছেন মুখ্য কর্তা। যিনি নিজেই নিজের কাজ করেন তিনি হচ্ছেন মুখ্য কর্তা। নিজেই নিজের কাজ করেন, ঠিক আছে, তিনি হচ্ছে মুখ্য কর্তা। যেমন যেমন মনে করেন আমি যদি বলি এই যে রহিম স্কুলে যায়, তাহলে রহিমের স্কুলে যাওয়ার কাজটাকে অন্য কেউ করে দেয় না, রহিম নিজেই করে, তাহলে রহিম স্কুলে যায়, রহিম মুখ্য কর্তা। যদি বলি করিম ফুটবল খেলে, করিমের ফুটবল খেলাটাকে অন্য কেউ খেলা দেয় না, করিম নিজেই খেলে, তাহলে করিম কি? করিম হচ্ছে মুখ্য কর্তা। মানে যিনি নিজেই নিজের কাজ করেন তিনি হচ্ছেন মুখ্য কর্তা, সহজ কথা, যিনি নিজেই নিজের কাজ করেন তিনি মুখ্য কর্তা। এইবার আসেন 2 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা। তবে এটার সাথে 3 নাম্বার, এই দুইটা রিলেটেড একসাথে, তাহলে প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, ঠিক আছে, এই দুইটা একসাথে রিলেটেড, প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা। এখন আসেন প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি আমরা সহজেই যদি আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি, একটা উদাহরণের সাহায্যে আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করি। যেমন আমি যদি বলি যে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আমি বললাম যে সাকিব খান, যদি বলি সাকিব খান, সাকিব খান, ওকে ফাইন, তাহলে সাকিব খান, সাকিব খান, সাকিব খান রিয়াজকে, সাকিব খান রিয়াজকে, রিয়াজ রিয়াজকে রিয়াজকে নাচায়। তাহলে এই যে বললাম আমি সাকিব খান রিয়াজকে নাচায়, এখন চিন্তা করেন তো ভাই, সাকিব খান এইটা কি নিজে নাচে না রিয়াজকে নাচায়? বলেন, সাকিব খান কি নিজে নাচে না রিয়াজকে নাচায়? দেখেন সাকিব খান কিন্তু নিজে নাচতেছে না, সাকিব খান ডিরেকশন দিচ্ছে যে বাবা তুমি এমনি 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 নাচো, আর রিয়াজ ওই ডিরেকশন অনুযায়ী কাজ করতেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই সাকিব খানটা হচ্ছে কি এখানে ডিরেকশন দিচ্ছে, সো সাকিব খানটা হচ্ছে ডিরেক্টর। এন্ড মনে রাখতে হবে ডিরেক্টরের কাজটাই হচ্ছে কি বলেন? প্রযোজক। ডিরেক্টর হচ্ছে প্রযোজকর্তা, আর প্রযোজ্যকর্তা হচ্ছে কি অ্যাক্টর। বলেন প্রযোজ্যকর্তা কি? প্রযোজ্যকর্তা হচ্ছে অ্যাক্টর, অর্থাৎ রিয়াজ কি বাক্যে? রিয়াজ হচ্ছে অ্যাক্টিং করতেছে, সাকিব খান যেভাবে দেখা দিচ্ছে রিয়াজ সেই অনুযায়ী অ্যাক্টিং করতেছে, তাহলে রিয়াজ হচ্ছে কি? রিয়াজ হচ্ছে প্রযোজ্য। কনসেপ্ট ক্লিয়ার? রিয়াজ হচ্ছে প্রযোজ্য। ওকে। আমি যদি বলি এরকম যে মা শিশুকে চাঁদ দেখায়, মা হচ্ছে প্রযোজক, শিশু হচ্ছে প্রযোজ্য। মা হচ্ছে প্রযোজক, শিশু হচ্ছে প্রযোজ্য। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত বুঝতে পারছেন? ওকে ফাইন। মুনিরা দিয়া বলছে সাকিব খান উপবিশ্বাস আর বুবলি কেন আছে। আমি কি এখানে চিত্রনায়ক সাকিব খানের কথা বলছি? আমি তো এখানে চিত্রনায়ক সাকিব খানের কথা বলি না, একবারও বলছি আমি চিত্রনায়ক সাকিব খান? আমি বলছি সাকিব খান, এখন কোন সাকিব খান আমি তো তা বলি নেই। ওকে ফাইন। আচ্ছা, এরপর আসেন পরের পয়েন্টে আসি আমরা। আচ্ছা, তাহলে
প্রযোজক কর্তা প্রযোজ্য কর্তা জিনিসটা কি এবার আমরা বুঝছি। এবার আসেন লাস্ট ওয়ান কি, লাস্ট ওয়ান হচ্ছে ব্যতিহার কর্তা। লাস্ট ওয়ান কি ভাই, লাস্ট ওয়ান হচ্ছে ব্যতিহার কর্তা। এখন আসেন ব্যতিহার কর্তা জিনিসটা কি। ওকে, এখন ব্যতিহার কর্তা এটার মধ্যে সহজে যদি বলি সেটা হচ্ছে একাধিক, যদি বলি একাধিক কর্তা, ঠিক আছে, যদি বলি একাধিক কর্তা প্লাস একটি খেলা, একটি কর্তা একাধিক, একটি ক্রিয়া, ধুর, ওকে ফাইন, ওই ক্রিয়া মানেই খেলা, খেলা মানেই ক্রিয়া, একই কথা। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে একাধিক কর্তা অর্থাৎ অনেকগুলো কর্তা মিলে যখন একটা খেলা খেলবে বা একের অধিক কর্তা মিলে যখন একটা খেলা খেলবে, একটা কাজ করবে, একটা ক্রিয়া হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। যেমন যেমন মনে করেন আমি যদি বলি বউ শাশুড়ি একসাথে বসে টিভি দেখে, বউ শাশুড়ি একসাথে বসে টিভি দেখে, তাহলে এই যে দেখেন বউ শাশুড়ি, কর্তা কয়জন, দুইজন, টিভি দেখে, ক্রিয়া কয়টা, একটা, তাহলে একটা কাজ করতেছে দুইজন, তাহলে এটা কোন কর্তা, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। আমি যদি বলি বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে বাঘ আর মহিষ, কর্তা কয়টা, দুইটা, তাহলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে কর্তা দুইটা কিন্তু কাজ কয়টা, এক ঘাটে জল খায়, খায় ক্রিয়া। তার মানে ব্যাপারটা হচ্ছে একাধিক কর্তা, এটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, একাধিক কর্তা একই ধরনের কাজ করলে সেটাকে বলা হয় ব্যতিহার কর্তা। আমি কি বুঝতে পারছি? যদি বলি দেখেন, যদি বলি রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার প্রাণান্ত, এটার মানে বুঝেন, লাইনটার মানে বুঝেন, দেখেন রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার প্রাণান্ত, রাজায় রাজায় লড়াই, লড়াই উলু খাগড়ার প্রাণান্ত, উলু খাগড়ার প্রাণান্ত, উলু খাগড়া, রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার প্রাণান্ত। এখন এখানে ব্যাপারটা একটু বলি, রাজায় রাজায় লড়াই এটা দ্বারা কি বোঝায়, এই যে রাজায় রাজায় লড়াই, তার মানে লড়াইটা হইতেছে কয়জন রাজায়, বলেন, রাজায় রাজায় লড়াই, তার মানে লড়াইটা হইতেছে কয়জন রাজায়, একজন রাজায় না, দুইজন রাজার মধ্যে লড়াই হচ্ছে, তিনজন হইতে পারে, চারজন হতে পারে, একাধিক রাজার মধ্যে লড়াই হচ্ছে, সহজ কথা, রাজায় রাজায় লড়াই। আর উলু খাগড়ার প্রাণান্ত এখানে কি বুঝাইছে, এটা হচ্ছে জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, এখানে আসলে এটা কোনো ব্যাপার না। এখানে উলু খাগড়া একটা বাগধারা, উলু খাগড়া মানে হচ্ছে সাধারণ লোক, মানে নর্মালি দেখা যায় ম্যাক্সিমাম কেস রাজা যখন আক্রমণ করে কোনো জায়গায়, রাজার কাজটা কি, আক্রমণ, এই পর্যন্তই, সামনে আগায় কিন্তু সৈন্য, মরে কিন্তু সৈন্য। খুব কম ক্ষেত্রে রাজা নিজের সৈন্যদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে, মানে সরাসরি যুদ্ধ করে, একদমই যে করে না তা না, বাট এটা খুব কম দেখা যায়, ঠিক আছে। দেখা যায় যে রাজা সামনে থেকে খালি নির্দেশনাই দেয়, এটা করো ওটা করো, মাঠে নামে সৈন্যরা, সো প্রাণটা যায় কার, প্রাণটা যায় উলু খাগড়ার, সাধারণ লোকের, উলু খাগড়া মানে সাধারণ লোক। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার প্রাণান্ত, অর্থাৎ লড়াইটা হচ্ছে কাদের, লড়াইটা হচ্ছে রাজায় আর রাজায়। তাহলে কর্তা কয়টা, দুইটা, একাধিক কর্তা যদি একই ধরনের কাজটা করে তাহলে সেটাকে বলবো ব্যতিহার কর্তা। কথা বুঝতে পারছেন? সেটাকে বলে ব্যতিহার কর্তা। বাঘে মহিষে এক ঘাটে জল খায় বললে হবে না, আরে ভাই বাঘে মহিষে কেন, যদি বলি বাঘে মহিষে হাঁস মুরগি কুত্তা বিলাই ছাগল গরু মহিষ, ঠিক আছে, মানে হরিণ সিংহ ঘোড়া সব এক ঘাটে জল খায়, তাও এটা কি ব্যতিহার কর্তা, সহজ কথা। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছেন? একটু জানান প্লিজ, এই পর্যন্ত কি ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছেন কিনা একটু জানান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমাদের কর্তা নিয়ে যে প্যাচ, এই প্যাচটা আমরা ক্লিয়ার করে ফেলেছি, ঠিক আছে। কর্তা নিয়ে, কর্তৃকারক নিয়ে আশা করি আমাদের আর ঝামেলা হবে না। আমরা চলে যাচ্ছি কর্মকারকের ক্ষেত্রে, ঠিক আছে। কর্তা নিয়ে আশা করি ঝামেলা হবে না, আমরা চলে যাচ্ছি কর্মকারকের ক্ষেত্রে। আসেন, কর্মকারক জিনিসটা কি, কর্মকারক জিনিসটা কি। ওকে, ও আরেকটা কথা, কর্মকারকে যাওয়ার আগে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে নিই। সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা আমাকে পার্সোনালি ইনবক্সে নক দেয়, ইনবক্সে নক দিয়ে বলে, বিশেষ করে অ্যাডমিশনের শিক্ষার্থীরা, জবেরও অনেক শিক্ষার্থীরা নক দিচ্ছে, নক দিয়ে বলতেছে যে স্যার নতুন ব্যাচ কবে শুরু করবেন, নতুন ব্যাচ কবে শুরু করবেন। ভাই প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলে নিই, আমার রানিং কোনো ব্যাচ থাকা অবস্থায় আমি নতুন কোনো ব্যাচ কখনোই পড়াই না, পড়াবোও না। মানে এটা আসলে আমার জন্য, নিজের জন্য প্রেশার, আমার মানে এত লোড আমি একসাথে নিতে পারি না। আর প্লাস হচ্ছে মনে করেন মানে একসাথে নেওয়াটা একটু চাপও হয়ে যায়, ঠিক আছে।
মানে কোনটার টপিক কাদের কবে কোনটা পড়াইছি প্যাচ লেগে যায়, ঠিক আছে, মনে থাকে না। তো এই কারণে আমি একসাথে দুইটা ব্যাচ কখনো পড়াই না, মানে একসাথে দুইটা ব্যাচ বলতে জবের একসাথে দুইটা তিনটা ব্যাচ চলতেছে, ঠিক আছে। আবার মনে করেন অ্যাডমিশনের একটা ব্যাচ 1 মাস আগে শুরু করছি, একটা ব্যাচ এখন আবার শুরু করব, আবার পরীক্ষার 1 মাস আগে একটা শুরু করব ক্রাশ কোর্স, এরকম আমি কখনো শুরু করি না। এখন এখানে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই আছে এরকম করে, ঠিক আছে। মনে করেন অ্যাডমিশনের কোর্স শুরু করছে, আজ থেকে 1 মাস আগে মনে করেন 30টা ক্লাস হয়ে গেছে, এখন আবার নতুন আর একটা কোর্স চালু করবে, এটার নাম কি পরীক্ষা পরবর্তী ক্রাশ কোর্স। এখন পরীক্ষা পরবর্তী ক্রাশ কোর্সে যে করবে, আমি মানে বেসিক্যালি এক একজন এক এক থিওরিতে চলে। আমার থিওরিটা হচ্ছে ভাই, আমার যে অ্যাডমিশনের কোর্স বা আমার যে জবের কোর্সে আমি 37টার মতো ক্লাস নিব ফর জব কোর্স, ঠিক আছে। আমার অ্যাডমিশনের যে কোর্স, আমার অ্যাডমিশনের কোর্সে 50+ ক্লাস আমি নিব। এখন জবের কোর্সে অলরেডি আমি এটা মনে হয় আজকে 13 নম্বর ক্লাস, আর অ্যাডমিশনের ক্লাসে এটা মনে হয় আমার 23 নম্বর ক্লাস, অ্যাডমিশনের ক্লাসে 23 নম্বর, আর জবের কোর্সে হচ্ছে 13 নম্বর ক্লাস। তাহলে এই যে অ্যাডমিশনের কোর্সে এটা 23 নম্বর ক্লাস, জবের কোর্সে এটা 13 নম্বর ক্লাস। এখন আমি যদি ভাই এটা মনে করেন যে ওটারে কি বলে, মানে নতুন কোনো ব্যাচ এখন আবার শুরু করি, মনে করেন আমি আজকে ঘোষণা দিলাম যে আগামী 1 সপ্তাহ পর আমার নতুন আর একটা অ্যাডমিশনের ব্যাচ শুরু হবে। এখন আমি নতুন একটা অ্যাডমিশনের ব্যাচ শুরু করে, মানে আজ থেকে 2 সপ্তাহ পর ক্লাস শুরু করে, আমি কি পরীক্ষার আগে 50টা ক্লাস নিয়ে কোর্স শেষ করতে পারবো? সম্ভব? জীবনেও না, জীবনেও না। নতুন ক্রাশ কোর্সে কখনোই প্রপারলি আগের থেকে পুরোটা পড়া সম্ভব না। হ্যাঁ, কয়টা হবে হয়তো দেখবেন এখানে ক্লাস নিব 30টা, মানে নতুন ক্রাশ কোর্সে আপনাকে দেখবেন এরকম যদি হয় তাহলে আপনাকে 30টা ক্লাসের রুটিন দিব। এখন তাহলে আপনি বলেন 50টা ক্লাসে 50+ ক্লাসে আমি যতটুকু ডিটেলস পড়াইছি, যতটা রিল্যাক্সে পড়াইছি, যতটা খুঁটিনাটি পড়াইছি, আমি কি 30 ক্লাসে ততটা রিল্যাক্সে, ততটা খুঁটিনাটি, ততটা ডিপলি পড়াইতে পারবো? পারবো না। সো তার মানে এই জন্য কি হবে, আমি এই জন্য কোনো ক্রাশ কোর্স এগুলো নামাই না। সহজ কথা ভাই, আপনি যখনই ভর্তি হবেন, আপনি 1 মাস আগে ভর্তি হন, আর আপনি আজকে ভর্তি হন, আর আপনি আরো 1 মাস পরে ভর্তি হন, আমার এই কোর্সেই ভর্তি হতে হবে। আপনি আগে ভর্তি হইলে ক্লাসগুলো লাইভও করতে পারবেন, আর পরে ভর্তি হইলে ওই আগের ক্লাস রেকর্ড প্লাস বাকি যে কটা ক্লাস আছে সে কটা ক্লাস লাইভ দেখতে পারবেন। এই হচ্ছে কাহিনী। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যদি চান আপনি আজকেও ভর্তি হতে পারেন। আজকের এই অ্যাডমিশনের কোর্সে 23 নাম্বার ক্লাস চলতেছে, 23 নাম্বার ক্লাস পর্যন্ত আপনি রেকর্ড দেখে নেবেন, আর বাকি ক্লাসগুলো আপনি লাইভ করে নেবেন। তাহলে হবে কি, পুরোটা আপনি ডিটেলস পেলেন। কিন্তু আমি যদি এখন নতুন একটা ব্যাচ নামাই, হয়তো নতুন ব্যাচে আপনারা অনেকে ভর্তিও হবেন, কিন্তু তাতে আলটিমেট লসটা আপনার, লাভ আমার, বাট লসটা আপনার। আপনি ডিটেলসে পাচ্ছেন না ইনফরমেশন গুলো সেখানে, কারণ সেখানে কখনোই 50টা ক্লাস নেওয়ার মতো সময়ই নাই। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু এখন কিন্তু দেখেন, আমার আর 23টা ক্লাস নিয়ে ফেলছি, তার মানে আমি আর মনে করেন 30টা ক্লাসের মধ্যে আগামী 2 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবো আমার কোর্স। কথা বুঝতে পারছেন? কিন্তু সেটা কিন্তু আমি আগামী 2 মাসের মধ্যে 50টা ক্লাস নিয়ে সম্ভব না। আমি কি বুঝতে পারছি? এই জন্য এই ক্রাশ এইসব কোর্স নাই আমার ভাই, সহজ কথা। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমার এই ক্রাশ কোনো কোর্স নাই। আপনারা হচ্ছে যারা জয়েন করবেন, অনেকে ইনবক্সে নক করছে, স্যার যারা জয়েন করবেন তারা হচ্ছে সরাসরি আমার যে রানিং ব্যাচটা আছে এই ব্যাচে জয়েন করবেন। সহজ কথা বুঝতে পারছেন? যদি আপনার কাছে ধ্রুব এবং টেক্কা বই থাকে তাহলে হচ্ছে আপনি 1050 টাকা দিয়ে কোর্সে জয়েন করতে পারবেন যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছেন। আর যারা হচ্ছে যদি ধ্রুব এবং টেক্কা বই না থাকে সেক্ষেত্রে 1730 টাকা দিয়ে কোর্সে জয়েন করতে পারবেন। আর এক্ষেত্রে হচ্ছে ধ্রুব এবং টেক্কা বই আপনাকে কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব। ধ্রুব প্লাস টেক্কা বই আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব, ঠিক আছে। আর জবের যারা আছেন তারা হচ্ছে 750 টাকা দিয়ে কোর্সে জয়েন করতে পারবেন। তবে মাথায় রাখবেন, অনেকে আবার একটু চিন্তা করে যে স্যার তাহলে আমি এক কাজ করি, আমি অ্যাডমিশনের স্টুডেন্ট কিন্তু জবের ব্যাচে যেহেতু কোর্স ফি কম, আমি এই ব্যাচে জয়েন করি। ভাই আপনি জয়েন করতে পারেন, এটা তো আমার প্যারা না। প্যারাটা হচ্ছে এক এক ব্যাচে আমি এক এক স্টাইলে পড়াবো। যেমন এই ব্যাচে 750 টাকার কোর্স ফি, এই ব্যাচে শুধু বাংলা ব্যাকরণ পড়াবো, অনলি বাংলা ব্যাকরণ। এখানে কিন্তু আমি বাংলা প্রথম পত্র নিয়ে কোনো টাচও করবো না, সময়ও নাই আমার। কথা বুঝতে পারছেন? আর এটা বাংলা প্রথম পত্র আমার মিলবেও না ইন্টারের বাংলা প্রথম পত্র যেটা। আর জব ব্যাচে আমি বাংলা প্রথম পত্রে কিছু ক্লাস নিব, যেটা চর্যাপদ বা মনে করেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এগুলো আবার অ্যাডমিশন স্টুডেন্টের খুব একটা লাগে না। কথা বুঝতে পারছেন? সো এই কারণে আলটিমেটলি এই অতিরিক্ত চালাক যারা, এরা কিন্তু কিছু জায়গায় ধরা খাবেন। কথা বুঝতে পারছেন? এই কাজ করতে যায় না আবার। মানে অ্যাডমিশন স্টুডেন্ট চিন্তা করবেন যে জব বেচে যেহেতু 300 টাকা কম আছে, আমি জব বেচে ভর্তি হই। ওকে, এই কাজ করতে যায় না। পরে দেখা যাবে যে ভাইয়া আমি তো ভুলে জব বেচে ভর্তি হয়ে গেছি, আমি আর 300 টাকা দিয়ে দিই, আমাকে অ্যাডমিশন বেচে ট্রান্সফার করে দেন। আমি কিন্তু করবো না ট্রান্সফার, মাথা রেখেন। ওকে ফাইন। আচ্ছা
ভাইয়া কোচিং এর লেকচার শিট পড়িনি, শুধু ধ্রুব সাহিত্য থেকে টপিকস পড়ছি, কোনো সমস্যা হবে? নো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কথা কি ক্লিয়ার? আপনি শুধু ধ্রুব সাহিত্য পড়েন আর গ্রামার আমার ক্লাস করেন, দ্যাটস ইট, মানে পুরোটা বন্ধ। কথা বুঝতে পারছেন? ওকে। আদ্রিক মজুমদার বলছে, স্যার আপনার কি ফ্রি ক্লাস নেই ইউটিউবে? আমার প্রচুর ফ্রি ক্লাস আছে, এবং আমার এত ফ্রি ক্লাস আছে, অনেক টিচারের এত পরিমাণ পেইড কন্টেন্টও নাই। কথা বুঝতে পারছেন? আমার এত ফ্রি ক্লাস আছে, আপনি ইউটিউবে দেখতে পারবেন, সাহস বাংলা নামে সার্চ করলেই পাবেন। আচ্ছা, তাহলে কর্তৃকারক জিনিসটা আমাদের ক্লিয়ার, কর্তৃকারক পুরোপুরি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে ফাইন, এ পর্যন্ত আসেন, আমরা এবার চলে যাব কর্মকারকে। কথা বুঝতে পারছেন? আমরা এবার চলে যাব কর্মকারকে। কর্মকারক জিনিসটাকে আমরা একটু দেখি, আসেন কর্মকারক জিনিসটাকে আমরা একটু দেখি। ওকে, সো কর্মকারক, কর্মকারক, আসেন কর্মকারক জিনিসটা কি? প্রথমে হচ্ছে আমরা নর্মাল স্টাইল। নর্মাল স্টাইলটা কি? নর্মাল স্টাইলটা হচ্ছে ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। স্কুল কলেজ কোচিং এ আমাদেরকে যেভাবে শেখানো হয়, ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা কোশ্চেন গুলো উত্তর পাওয়া যায় সেটা কর্মকারক। আচ্ছা, এবার আসেন কি দিয়ে কোশ্চেন করলে যে কর্মকারক হয় না, এটা তো আমি আপনাকে অলরেডি একটু আগেই দেখাইছি যে কি মানে কি দিয়ে কোশ্চেন করলে যে কর্মকারক হয় না, কি দিয়ে কোশ্চেন করলে যে কর্তৃকারক হয়, এটার উদাহরণ তো একটু আগেই আপনাকে আমি দেখাইছি। এই যে দেখেন, এই যে কি দিয়ে কোশ্চেন করলে কাননে কুসুমকলি সকলে ফুটিল, কুসুমকলি কি দিয়ে, কুসুমকলিকে আপনি কি দিয়ে কোশ্চেন করছেন, কিন্তু উত্তর যেটা পাচ্ছেন এটা কি কর্ম দাগাবেন? উত্তর হচ্ছে অবশ্যই না, কর্তা দাগাবো। তাহলে কি দিয়ে কোশ্চেন করলে যে কর্ম হয় না, এটার উত্তর তো প্রমাণ তো আমি আগেই দিছি। এবার কাকের প্রমাণটা একটু দিয়ে দিই, আসেন কাকের প্রমাণটা একটু দিয়ে দিই। কাকের ব্যাপারটা কি আমি একটু বলি। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে কর্মকারক হবে, এই জিনিসটা আমরা এইভাবে না শিখে আমরা একটু অন্যভাবে শিখতে চাই। কেন? আমি চারটা উদাহরণ বলি, আগে চারটা নিয়ম বলি, পরে আমি টেকনিক বলবো। আমি মানে চারটা উদাহরণ বলি। উদাহরণ হচ্ছে, ধরেন আমি বললাম এরকম যে বলেন এরকম বললাম যে ধরেন আমি ঔষধ খাবো, একটা বললাম যে আমি, আচ্ছা আমি ভাত খাই, এটা আগে বলি, আমি ভাত খাই, একটা বললাম আমি ভাত খাই। আরেকটা হচ্ছে আমি চামচ দিয়ে ভাত খাই, আমি ভাত খাই। আরেকটা হচ্ছে আমি চামচ দিয়ে ভাত খাই, আমি চামচ দিয়ে ভাত খাই। তাহলে একটা হচ্ছে আমি ভাত খাই, আরেকটা হচ্ছে আমি চামচ দিয়ে ভাত খাই। আরেকটা হচ্ছে আমি ঔষধ খাবো, আরেকটা হচ্ছে আমি ঔষধ খাবো। তাহলে এই যে বললাম আমি ঔষধ খাবো, আরেকটা হচ্ছে আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো, আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো, আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো, খিলিপান দিয়ে ঔষধ খাবো। কথাটা বুঝছেন? একটা হচ্ছে আমি ভাত খাই, আমি চামচ দিয়ে ভাত খাই। আরেকটা হচ্ছে আমি ঔষধ খাবো, আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো। এখন দেখেন, প্রথম বাক্যে ভাতের নিচে দাগ, পরের বাক্যে চামচ, পরের বাক্যে ঔষধ, তারপরের বাক্যে খিলিপান। এখন নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে যদি প্রশ্ন করি, নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনাকে প্রশ্ন করি, নর্মাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে যদি প্রশ্ন করি যে আমি ভাত খাই, এখানে হচ্ছে ভাত কোন কারক? উত্তর হচ্ছে আমি কি খাই? ভাত খাই। আমি হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম। ঠিক আছে, আমি হচ্ছে কর্তা, ভাত হচ্ছে কর্ম। এরপর দেখেন আমি চামচ দিয়ে ভাত খাই, তার মানে আমার ভাত খাওয়ার মাধ্যমটা কি? ভাত খাওয়ার মাধ্যমটা হচ্ছে করণ। ভাত খাওয়ার মাধ্যমটা কি? ভাত খাওয়ার মাধ্যমটা হচ্ছে চামচ, যেটা হচ্ছে করণ কারক। ঠিক আছে, এটা হচ্ছে এটা হচ্ছে মনে করেন যে ভাত খাওয়ার মাধ্যম যেহেতু বোঝাচ্ছে, সো এটা হচ্ছে করণ কারক। এটা একটু পরে আপনারা করণ কারক যখন দেখবেন তখন আরো ক্লিয়ারলি বুঝে যাবেন। এরপর দেখেন আমি ঔষধ খাবো, আমি কি খাবো? ঔষধ খাবো। তাহলে ঔষধ হচ্ছে কি? ঔষধ হচ্ছে কর্মকারক। ঔষধ হচ্ছে কি? ঔষধ হচ্ছে কর্মকারক। ঔষধ হচ্ছে কর্মকারক। ঔষধ হচ্ছে কর্মকারক। এবার দেখেন আমি খিলিপান দিয়ে ওষুধ খাবো, এই যে আমি বললাম যে আমি খিলিপান দিয়ে ঔষধ খাবো, তাহলে আমি কি দিয়ে ওষুধ খাবো? খিলিপান দিয়ে। বলেন তো খিলিপান কোন কারক হবে? দেখি আপনারা বলেন, খিলিপান দিয়ে ওষুধ খাবো, খিলিপান কোন কারক বলেন তো, বলেন ভাই। খিলিপানটা আবার কি? স্যার খিলিপান দিয়ে ওষুধ কিভাবে খায়? আচ্ছা, খিলিপান দিয়ে ওষুধ কিভাবে খায়? ওকে ফাইন। আচ্ছা, খিলিপানটা কি আর খিলিপান দিয়ে ওষুধ কিভাবে খায়? ফর দিস আই হ্যাভ টু, ওকে, আপনাকে আমার জিনিসটা সরাসরি দেখাইতে হবে। ওকে, ধরে নেন এটা একটা পান পাতা, ধরে নেন এটা একটা পান পাতা, ধরে নিলাম এটা একটা পান পাতা। পান পাতা যখন ভাজ দেওয়া হয়, মানে পান যখন বানানো হয়, একদম মাঝ বরাবর যে সুন্দর করে ভাজ দিবে এরকম কিন্তু না। পান পাতার ভাজটা কিন্তু একদম মাঝ বরাবর যে হবে এরকম না। কেন এরকম না? কারণ
পান পাতার মাঝ বরাবর একটা বোটা থাকে বা শিরা থাকে, এটা যদি মাঝ বরাবর ভাঁজ দেয় তাহলে পান পাতাটা ভেঙে যায়। এই জন্য পান পাতা যখন ভাঁজ দেওয়া হয় একটা র্যান্ডম ভাঁজ দেওয়া হয়, এখানে কোনো মাপ নাই যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে ভাঙতে হবে, র্যান্ডম একটা ভাঁজ দেওয়া হয়। এবং র্যান্ডম ভাঁজটা দিয়ে তারপরে কি করা হয়, তারপরে এটার মধ্যে চুন, সুপারি, আদা, জর্দা, হাদা পাতা, যে যেটা খায় এটা রাখে এবং রেখে তারপরে এটাকে একটা কোণাকৃতি শেপ দেওয়া হয়। রেখে তারপরে কি করা হয়, রেখে তারপরে একটা কোণাকৃতি শেপ দেওয়া হয়। এই কোণাকৃতি শেপটা দেওয়ার পরে তারপরে কি, এই যে দেখেন আমি কি করলাম, এটাকে আমি খিল দিচ্ছি। খিল দেওয়া মানে কি, লক করে দেওয়া। খিল দেওয়া মানে কি, খিল দেওয়া মানে হচ্ছে লক করে দেওয়া, দ্যাটস ইট, রেডি খিলিপান। এখন রেডি হয়ে গেল কি খিলিপান। সো খিলিপান দিয়ে ওষুধ খাবো। এখন একটু চিন্তা করেন, আপনি যখন চামচ দিয়ে ভাত খাবেন তখন কিন্তু ব্যাপারটা এরকম যে ধরেন এটা প্লেট, এটা চামচ, ভাত চামচ দিয়ে খাওয়ার জন্য চামচ দিয়ে ভাতটা প্লেট থেকে উঠে আপনি মুখের মধ্যে নিছেন, ভাতটা রেখে চামচটা আবার রেখে দিয়েছেন, আপনি কিন্তু চামচ সহ খায় ফেলেন নাই। কিন্তু আপনি যখন খিলিপান দিয়ে ওষুধগুলা খাবেন তখন কি আপনি খিলিপান দিয়ে ওষুধগুলো মুখের ভিতরে ঢাইলা খিলিপানটা ফেলে দিবেন? উত্তর হচ্ছে না। খিলিপানটা সুন্দর করে একটা ভাঁজ করবেন, ভাঁজ করে পুরোটা শেষ। তার মানে ব্যাপারটা হচ্ছে এখানে খিলিপানটা কিন্তু আপনার খাওয়ার সহায়ক না, এখানে খিলিপানটা হচ্ছে একটা স্থান, যে স্থানের সাথে ঔষধটা প্লাস অবস্থায় আছে, এই কারণে খিলিপানটা হচ্ছে কি কারক, খিলিপান হচ্ছে এই জায়গায়, সরি, খিলিপান হচ্ছে এই জায়গায় অধিকরণ কারক। খিলিপান এই জায়গায় অধিকরণ কারক, এই জায়গায় খিলিপান কিন্তু কর্মকারক, সরি করণ কারক না। কথা বুঝতে পারছেন, অধিকরণ কারক। কথা কি ক্লিয়ার? খিলিপান এই জায়গায় হচ্ছে অধিকরণ কারক। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন স্যার খিলিপান দিয়ে আবার পান খায় কে, মানে ওষুধ খায় কে? আমার নানাই খিলিপান দিয়ে ওষুধ খায়। আমার নানার বয়স হচ্ছে প্রায় 96 ইয়ার্স ওল্ড এবং নানার এখন পর্যন্ত দাঁত একটাও পড়ে নাই আলহামদুলিল্লাহ, মাথায় চুলও প্রচুর, ঠিক আছে। তো নানা হচ্ছে আমাদের বাসায় থাকেন, তো নানা যখন ওষুধ খায় তো অনেক সময় নানা হচ্ছে, নানার পান খুব পছন্দ, নানা পান খাওয়া শুরু করছে অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বয়স থেকে। তার মানে তার বয়স হচ্ছে 96 বছর, তার মানে কি সে পান খায় এই বয়সই তার 66 বছর, মানে সে যে পান খায় এই পান খাওয়ার বয়সই তার 66 বছর। আমার কথা বুঝতে পারছেন? 30 বছর বয়স থেকে যদি আমি ধরি পান খায়, আমি তো আর তখন ছিলাম না 66 বছর আগে, তো ব্যাপারটা হচ্ছে ধরলাম 30 বছর বয়স থেকে সে যদি পান খায় তার মানে তার পান খাওয়ার বয়সই 66 বছর। এখন ব্যাপারটা হচ্ছে এই যে সে পান খায়, এখন পান খাইলে কি হয় জানেন, পান খাইলে জিহ্বাটা মোটা হয়ে যায়। এই জন্য দেখবেন যারা সিঙ্গার তারা কখনো পান খায় না, অন্য কিছু খায়, দুষ্টু পানি খায়, লাল পানি খায়, হলুদ পানি খায়, কিন্তু পান খায় না। কারণ পান খেলে কি হবে, পান খেলে জিহ্বাটা মোটা হয়ে যায় এবং জিহ্বা মোটা হয়ে যায়, ভারী হয়ে যায় এবং তারা তখন গান স্পষ্ট গাইতে পারে না, উচ্চারণে প্রবলেম হয়। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম পান খাওয়ার। আরেকটা প্রবলেম হচ্ছে পানের সাথে যে চুনটা খায়, ওই চুনটা হচ্ছে জিহ্বার উপরের যে স্পর্শকাতর কোষগুলো রয়েছে, যেটাকে আমরা মানে যেটার দ্বারা আমরা হচ্ছে আমাদের স্বাদ গ্রহণ করি, ওই স্বাদের কোষগুলোকে নষ্ট করে দেয়। এই জন্য নানা মনে করেন 66 বছরে একটা লোক মনে করেন ওই চুন খাইছে, তাহলে আলটিমেটলি ওনার তো জিহ্বার কোষ কিছু নাই, এটা তো বুঝেনি। তো আলটিমেটলি কিন্তু ওই পান খায় কেন, অভ্যাসের কারণে খায়, অভ্যাস, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছেন? মানে ওই যে অভ্যাসটা হওয়ার কারণে পানটা খায়। তো এই কারণে মনে করেন যে তার কাছে কোনো ঝালই ঝাল লাগে না, আম্মা যদি তরকারিতে প্রচুর ঝালও দেয় তারপর তার কাছে মনে হবে যে এই আম্মারা বলবে যে আরো 2টা মরিচ দে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই যে অনেক সময় পান খাইতে মানে ওষুধ খেতে চায় না না, তখন আম্মা কি করে, আম্মা হচ্ছে কাগজের মধ্যে ওষুধগুলা রেখে দেন ওষুধগুলাকে হচ্ছে গুঁড়া গুঁড়া করে দেন পানের মধ্যে মিশায় দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? সো তার যেহেতু কোনো টেস্টের প্রবলেম নাই, সো এই কারণে ওই ওষুধের সাথে পানটাও খেয়ে ফেলে বা পানের সাথে ওষুধটাও খেয়ে ফেলে, এই হচ্ছে কাহিনী। কথা বুঝতে পারছেন? তো খিলিপান দিয়ে কিভাবে ওষুধ খায় এটা হচ্ছে আপনাকে বুঝাইলাম এতক্ষণ। আচ্ছা, এখন দেখেন আচ্ছা এরপর দেখেন অধিকরণ। ওকে ফাইন। আচ্ছা ওকে, এই আমরা কি পড়া বুঝতে পারছেন? জিনিসটা কি ক্লিয়ার? নিশান মিয়া বলছে নানার সাথে কিন্তু প্রতারণা হচ্ছে ভাই। মিয়া নানার সাথে প্রতারণা হচ্ছে, ওনার এখন সেন্স আছে যে ওষুধ খাইতে হবে কিনা, ওনার তো ওনার এখন ওষুধ খাওয়ানোটা হচ্ছে ফ্যাক্ট, এটা আমি প্রতারণা করে খাওয়াই আর ভালো মনে খাওয়াই, নানার সাথে প্রতারণা হচ্ছে। ওকে ফাইন। তাহলে এবার খেয়াল করেন, এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আমরা এখানে আলোচনা করতেছিলাম হচ্ছে
আমরা আলোচনা করতেছিলাম কর্মকারক নিয়ে, কিন্তু আমরা কর্মের সাথে করণেও চলে গেছি। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাইয়া আমি তো এখানে যে আমি কি খাই, ভাত খাই, কি দিয়ে কোশ্চেনগুলো তো উত্তর পাচ্ছি, বা আমি কি খাবো, ওষুধ খাবো, আমি তো কি দিয়ে কোশ্চেনগুলো উত্তর পাচ্ছি। হ্যাঁ, কি দিয়ে কোশ্চেনগুলো উত্তর পাচ্ছেন, কিন্তু কাকে দ্বারা কোশ্চেনগুলো উত্তর পাচ্ছেন না, এই জায়গায় পাচ্ছেন পাচ্ছেন না। তো এখানে কাকের যে ব্যাপারটা, এটা একটু ক্লিয়ার করে দিই। আসেন, কাকের ব্যাপারটা কি? ধরেন আমি বললাম এরকম যে, ওকে, ধরেন আমি বললাম এরকম যে ওকে, আশিকুল ইসলাম সাকিন, ওকে ফাইন, আশিকুল ইসলাম সাকিন, ওকে ধরলাম আশিক, ওকে সংক্ষেপে বলি আশিক। ধরেন আমি বললাম এরকম যে আশিককে, ধরেন আমি বললাম এরকম যে আশিককে যেতে দাও, আশিককে যেতে হবে। আগে বললাম আশিককে যেতে হবে, আরেকটা বললাম আশিককে যেতে দাও, আরেকটা বললাম আশিককে যেতে দাও, একটা বললাম আশিককে যেতে হবে, আরেকটা আশিককে যেতে দাও, আরেকটা হচ্ছে আশিককে ভয় পাও, আশিককে ভয় পাও, আশিককে ভয় পাও, আরেকটা হচ্ছে আশিককে উপহার দাও, আরেকটা হচ্ছে আশিককে উপহার দাও, আশিককে উপহার দাও। তাহলে এই যে দেখেন, আমি কয়েকটা পয়েন্ট লিখলাম। এক নম্বর পয়েন্ট হচ্ছে আশিককে আচ্ছা খেয়াল করেন, আশিককে যেতে দাও, আশিককে যেতে হবে, আশিককে যেতে দাও, আশিককে যেতে হবে, আশিককে ভয় পাও, আশিককে উপহার দাও। তাহলে এই যে আশিককে, কাকে যেতে হবে? আশিককে। কাকে যেতে দাও? আশিককে। কাকে ভয় পাও? আশিককে। কাকে উপহার দাও? আশিককে। দেখেন সবগুলাতেই কি আমি কাকে দ্বারা কোশ্চেনগুলো উত্তর পাচ্ছি না? লজিক্যালি তো সবগুলোতে আমি কাকে দ্বারা কোশ্চেনগুলো উত্তর পাচ্ছি। তাহলে সবই কি এখানে কর্মকারক? মানে কাকে দ্বারা কোশ্চেনগুলো উত্তর পাচ্ছি, সবই কি এখানে কর্মকারক? উত্তর হচ্ছে না, এখানে চার কারক। খেয়াল করে দেখেন ভালো করে, এই যে আশিককে যেতে হবে, এই হবে ক্রিয়ার কাজটা করছে কে? আশিক। তার মানে এখানে আশিক কি? আশিক হচ্ছে এই বাক্যে কর্তা। আশিক হচ্ছে এই বাক্যে কি বলেন? আশিক হচ্ছে এই বাক্যে কর্তা। এবার খেয়াল করেন, আশিককে যেতে দাও, এই বাক্যে এই দাও ক্রিয়ার কাজটা করছে কে? উত্তর হচ্ছে আশিক না। এই বাক্যে কিন্তু দাও ক্রিয়ার কাজটা আশিক করতেছে না। বলেন আশিক কি নিজেকে নিজে আটকে রাখছে? না, সামওয়ান এলস, অন্য কেউ আশিককে আটকে রাখছে। ব্যাপারটা হচ্ছে ধরেন এরকম যে রফিক আশিককে আটকে রাখছে। ধরেন ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করেন এটা একটা রুম, এই রুমের মধ্যে এইটা হচ্ছে দরজা, তো এই দরজা দিয়ে বের হতে হলে রুমের মধ্যে আশিক আছে, রফিক আছে, আর আমি আছি, শাওন ভাই আছি। এখন আশিক রুম থেকে বেরোতে চায়, কিন্তু রফিক এটাকে বাধা দিয়ে রাখছে। এখন আমি বলতেছি রফিক আশিককে যেতে দাও, তাহলে এই যেতে দাও ক্রিয়াটা কে করতেছে? রফিক করতেছে না আশিক করতেছে? উত্তর হচ্ছে রফিক করতেছে। তাহলে রফিক হচ্ছে এই বাক্যে কি? কর্তা। আর রফিক আশিককে আশ্রয় করে কাজটা করতেছে, এই জন্য আশিক হচ্ছে এই বাক্যে কি? আশিক হচ্ছে এই বাক্যে কর্ম। আমার কথা বুঝতে পারছেন? আশিক হচ্ছে এই বাক্যে কি? এই বাক্যে কর্ম, আশিক কর্তা না। ঠিক আছে, এবার দেখেন আশিককে ভয় পাও, তাহলে কাকে ভয় পাও? আশিককে। তাহলে ভয়ের উৎস বোঝাচ্ছে, ভয়ের উৎস বোঝালে সেটা অপাদান কারক হয়। তাহলে আশিক হচ্ছে এই বাক্যে অপাদান, আশিক এই বাক্যে কি বলেন? অপাদান। আবার দেখেন আশিককে উপহার দাও, কাউকে যদি নিঃস্বার্থভাবে কোনো কিছু উপহার বা মানে সত্যত্যাগ করে দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সিম্পলি, সেটা হচ্ছে কাকে দ্বারা কোশ্চেন করলে কর্তাও হয়, কর্মও হয়, অপাদানও হয়, সম্প্রদানও হয়। আপনারা যদি ওই সিস্টেম শিখেন যে কে বা কারা দিয়ে কোশ্চেন করলে কর্তৃকারক, কথা বুঝতে পারছেন? কে বা কারা দিয়ে কোশ্চেন করলে মানে কর্মকারক, তো ওই সিস্টেমে কিন্তু এগুলো আসলে মিলবে না। মানে আপনারা যে লেভেলের উদাহরণ এখন পরীক্ষা হলে দেখেন, সেই লেভেলের উদাহরণগুলো আসলে মিলবে না। তো এই কারণে আমাকে কি করতে হবে? কর্মকারকের জন্য একটা স্পেশাল টেকনিক শিখতে হবে। কর্মকারকের জন্য, ঠিক আছে, কর্মকারকের জন্য স্পেশাল একটা টেকনিক শিখতে হবে। স্পেশাল টেকনিক কি? ওকে, মনে রাখতে হবে বাক্যের কর্তা, বাক্যের কর্তা, কর্তা, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, যাকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া সম্পাদন করে, বাক্যের কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়া সম্পাদন করে, বাক্যের কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, সেই হচ্ছে কি? সেটাই হচ্ছে কর্ম। কথা বুঝতে পারছেন? সেটাই হচ্ছে কর্ম। বাক্যের কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, সেটাই হচ্ছে কর্ম। কনসেপ্টটা কি ক্লিয়ার? বলেন বুঝছেন না বুঝেন নাই? বাক্যের কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, সেটাই হচ্ছে কর্ম। কনসেপ্টটা কি ক্লিয়ার? পুরোপুরি কি ক্লিয়ার হয়েছে? সো কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করবে সেই কর্ম। আমরা ওই
আগের সিস্টেমে যাব না, বুঝতে পারছেন? কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্বোধন করবে সেই কর্ম, আমরা অন্য কোনো সিস্টেমে যাব না। যে কি কাকে দ্বারা মানে কোশ্চেন করলে কর্মকারক, কে বা কারা দিয়ে কোশ্চেন করলে কর্তৃকারক, এইসব সিস্টেমে আমরা যাব না, আমরা এই সিস্টেমে যাব। ঠিক আছে, আমরা এই যে এই সিস্টেমে যাব। ওকে, আমরা যাব হচ্ছে আহ আহ, মানে বাক্যের কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্বোধন করবে সেই হচ্ছে কর্ম। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন ভাইয়া, আর দুইটা উদাহরণ দেন। ওকে, কোনো সমস্যা নাই। দেখেন এই যে আমি যদি বলি আমি দোকান থেকে কলম কিনলাম, তাহলে দোকান থেকে কি কিনলাম? কলম কিনলাম, কলম কর্ম। ঠিক আছে, কিন্তু এখন আমি এইভাবে চিন্তা না করে, এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো কি দিয়ে বের করছেন, তো আমি ওইভাবে চিন্তা করবো না। আমি যদি ভেবে চিন্তা করি যে বাক্যে আমি দোকান থেকে কলম কিনলাম, তাহলে কলম কেনার কাজটা কি করছে? আমি, তাহলে আমি কর্তা। তা আমি কিনলাম, তা আমি কিনলাম যে কি কিনলাম, মানে আমার কেনার কাজটা সম্পাদন হয়েছে কিসের দ্বারা? কাকে আশ্রয় করে? কলমকে আশ্রয় করে। সো কলম কর্মকারক। বুঝছেন জিনিসটা? আশা করি ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। সবাই কি ক্লিয়ার হয়েছেন না? ওকে, তাহলে কর্তৃ এবং কর্ম দুইটা কারক আমাদের ক্লিয়ার হয়েছে। কর্তৃ এবং কর্ম দুইটা কারক আমাদের ক্লিয়ার হয়েছে। আজকের মতো এখানে ইতি। যদিও আমি ক্লাসটা আসলে চাইছিলাম করণ কারকও পড়াবো, কিন্তু টাইম নাই, টাইম শেষ। এখন আমার হচ্ছে রেডি হইতে হবে, রেডি হয়ে এখন আবার যাবো রংপুর। সো কাল মানে 6:30 আমার ফ্লাইট। সো এখন আর ক্লাস নিতে পারতেছি না। সো হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাস আবার কন্টিনিউ করব আগামী সোমবার। আগামী সোমবার। আর যদি হচ্ছে রোববার রাতে আর্লি আসি, তাহলে রোববার রাতে যদি আর্লি আসি রোববার রাতে, তাহলে সোমবার। ওকে, তাহলে সোমবার হচ্ছে আমরা ক্লাস কন্টিনিউ করবো, বা রোববার রাতে। সেটা হচ্ছে আমাদের ক্লাসটা হবে এই করণ কারক, সম্প্রদান কারক এবং অপাদান অধিকরণ। করণ, সম্পাদন, অপাদান, অধিকরণ, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস থাকবে। ঠিক আছে, করণ, সম্পাদন, অধিকরণ, অপাদান, এগুলো নিয়ে হচ্ছে। স্যার দোকান কোন কারক? দোকান থেকে কিনছেন, দোকান অধিকরণ, দোকান অপাদান কারক ওই বাক্যে, ওইটা পরবর্তীতে দেখবেন, সমস্যা নাই, ওই বাকিগুলো শিখেলেই দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে আপনারা যারা কোর্সে জয়েন করতে চান, যারা সাউন্স বাংলা গ্রুপে ক্লাসটা করছেন, আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল, বাট পেইড ব্যাচের ক্লাসটা হচ্ছে আমরা এখানে নিলাম, সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি প্রতিটা জিনিস একটু ইউনিক সিস্টেমে শেখার চেষ্টা করি, একটু ডিপলি পড়ার চেষ্টা করি। আমরা আসলে এই মানে ওই গদবাধা সিস্টেম পড়ি না বা পড়াই না। সেই কারণে যারা এখন পর্যন্ত কোর্সে জয়েন করেন নাই বাট করতে চান, তারা ইনবক্সে নক করতে পারেন, বা আমাদের সাউন্স বাংলা পেজে নক করতে পারেন, বা ইনবক্সে নক করতে পারেন আমাকে। আমি ওখানে প্রসেস বলে দিব, কোর্সে জয়েন করতে পারেন। আশা করি কোর্সে জয়েনের পদ্ধতিটাও এখানে আপনাদের সাথে আমি মাঝখানে ক্লাসে আলোচনা করেছিলাম, যে যারা অ্যাডমিশনের স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে আপনারা যদি বই সহ জয়েন করেন, তাহলে হচ্ছে মানে ধ্রুব এবং টেক্কা, সেক্ষেত্রে 1730 টাকা। আর যদি শুধুমাত্র কোর্সে জয়েন করেন, অর্থাৎ আপনার কাছে আগে থেকে ধ্রুব এবং টেক্কা বই থেকে থাকে, তাহলে হচ্ছে 1050 টাকা দিয়ে কোর্সে জয়েন করতে পারবেন। সেন্ড মানি করে যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা উল্লেখ করে আমার ফেসবুক আইডিতে নক দিলেই চলবে। ঠিক আছে, মানে পুরো নাম্বার উল্লেখ করে। আর যারা হচ্ছে জব সেক্টরে জব কোর্সে জয়েন করবেন, সেটা হচ্ছে 750 টাকা সেন্ড মানি করে আমাকে নক করবেন না। জবের জন্য যারা আছেন তারা আমাকে নক করবেন না, তারা হচ্ছে 750 টাকা পাঠাবেন কোন নাম্বারে? 013 জবের জন্য। ঠিক আছে, জবের জন্য হচ্ছে 013 10 27 22 10 10 27 22 10। এটা হচ্ছে আমার অফিসিয়াল মানে ম্যানেজারের নাম্বার, সেটা হচ্ছে ব্যাচ কোঅর্ডিনেটর। ঠিক আছে, ব্যাচ BATCH ব্যাচ কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর। ওকে ফাইন, ব্যাচ কোঅর্ডিনেটর এই আইডিতে নক দিবেন। ব্যাচ কোঅর্ডিনেটরে নক দিলে আপনাকে হচ্ছে অ্যাড করে দিবে। এই নাম্বারে সেন্ড মানি করবেন, বিকাশে বা নগদে বা রকেটে সেন্ড মানি করে এই ইয়াতে বলবেন, তাহলেই হবে। আর যারা অ্যাডমিশন স্টুডেন্ট আছেন তাদের জন্য হচ্ছে 01675 202925 202925, এটা হচ্ছে বিকাশ, নগদ বা রকেট। অ্যাডমিশন স্টুডেন্টরা আমাকে নক দিবেন, আমার আইডিতে নক দিবেন, FM শাহরিয়ার ফিরোজ, FM শাহরিয়ার ফিরোজ, SHARIYER, FM শাহরিয়ার ফিরোজ, এই আইডিতে নক দিয়ে বললেই হবে যে ভাই আমি সেন্ড মানি করেছি, আমি গ্রুপে অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তাহলে আজকের মতো এখানে ইতি। সবাই ভালো থাকেন, নতুন ক্লাসে আবারও দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকেন। হ্যাঁ, কি বলছে স্যার? রংপুরেও বৃষ্টি হচ্ছে, ইন্নালিল্লাহ, তার মধ্যে প্রচুর শীত পড়বে। থ্যাংক ইউ ভাই বলার জন্য। ওকে, শীতের ইয়া নিয়ে যেতে হবে। ভাইয়া আকাশ কি নাম্বাচুক বিশেষ্য? হ্যাঁ, আকাশ নাম্বাচুক বিশেষ্য, আকাশ নাম্বাচুক বিশেষ্য। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে ইতি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।